সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ হোসেন সহকারী শিক্ষক বাংলা, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো আশা করি তোমাদের পূর্বের যে ক্লাসটি হয়েছে সেই ক্লাসে তোমাদের প্রথম অধ্যায়ে শুরুর দিকে কিছু অংশ ভাষা ও বাংলা ভাষার ভেতরে লিখিত ভাষা, মৌখিক ভাষা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছিলাম। প্রত্যাশা রাখি তোমরা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে হচ্ছে ক্লাসে আজকের যে ক্লাসটি আছে সেই ক্লাসের কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে যে হচ্ছে স্যার আমি এই বিষয়গুলো বুঝতে পারি না, তাহলে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকে তোমাদের প্রথম যে অধ্যায়টি আছে ভাষা ও বাংলা ভাষা, ভাষা ও বাংলা ভাষার পরবর্তী যে অংশটুকু আছে সেই পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো পরবর্তী অংশটুকু একটু তোমরা সবাই দেখার চেষ্টা করো। হচ্ছে পরবর্তী অংশটুকু দেওয়া আছে মাতৃভাষা ও বাংলা ভাষা। তো আমরা শুরুতে এটা জানতে হবে আমাদেরকে যে হচ্ছে আমরা মাতৃভাষা কোনটাকে বলছি। তো দেখো, আমরা জন্মের পরে আমার মা যে ভাষায় কথা বলেন, আমার মা আমাকে যে ভাষাটায় কথা বলতে শিখিয়েছেন, যে ভাষাটাই আমি জন্মের পরেই অত্যন্ত শুদ্ধভাবে বলার আমার কোনো কিছু নেই, অত্যন্ত স্বাভাবিকভাবে আমি যে ভাষাটাকে আমার নিজের ভাব প্রকাশের জন্য যেভাবে পেরেছি সেভাবে উচ্চারণ করে যে কোনো ধরনের বস্তুকে বোঝানোর চেষ্টা করেছি, সেই ভাষাটাকে বলা হচ্ছে আমাদের মাতৃভাষা। তো এখন কথা হলো যে একটি দেশের ভিতরে মাতৃভাষা অনেক রকমের হতে পারে। যেমন ধরো, আমাদের বাংলাদেশে অনেক ধরনের হচ্ছে সম্প্রদায় বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। তার ভিতরে বাঙালি আছে, চাকমা আছে, মারমা আছে। অথবা আমরা যদি এমনি স্বাভাবিকভাবে বিভাগ অনুযায়ী দেখি তাহলে দেখবো যে হচ্ছে চট্টগ্রামের ভাষা একরকম, ময়মনসিংহের ভাষা একরকম, আবার হচ্ছে ঢাকার ভাষা, রাজশাহী ভাষা, আবার এদিকে যদি নোয়াখালীর ভাষা ধরি, বরিশালের ভাষা ধরি, তাহলে সকল দেশের ভাষা কিন্তু দেখো অঞ্চল ভেদে তাদের ভাষা কিন্তু উচ্চারণগত পার্থক্য আছে, তাই না? তো এই উচ্চারণগত পার্থক্যের দিকগুলো লক্ষ্য করলে আমরা দেখব যে হচ্ছে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষাটা বিভিন্ন অঞ্চলের মাতৃভাষাটা বিভিন্ন রকমের হয়ে থাকে। তো এই যে মাতৃভাষাটা আছে এই মাতৃভাষাটা বিভিন্ন অঞ্চলের মানুষের বিভিন্ন রকমের হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যে মাতৃভাষার সংজ্ঞাটা আমাদের বইতে দেওয়া আছে সেটা হলো যে মাতৃভাষাটা হলো আমরা জন্মের পরেই যেই অঞ্চলেই বসবাস করি না কেন আমার মায়ের মুখে থেকে যেই ভাষাটা আমরা শিখে নিয়েছি সেই ভাষাটাকে বলবো হচ্ছে আমরা মাতৃভাষা। আর আরেকটা হচ্ছে বাংলা ভাষা। এখন কথা হলো যে একটি নির্দিষ্ট সম্প্রদায় আছে, নির্দিষ্ট সম্প্রদায় যে ভাষায় কথা বলে সেই ভাষাটাকে বলা হচ্ছে যে ভাষিক সম্প্রদায়। তো এই ভাষিক সম্প্রদায়ের ভিতরে একটি ভাষিক সম্প্রদায় হচ্ছে বাংলা ভাষা। তার মানে কি, যদি আমি চাকমা ভাষায় বা চাকমা ভাষায় কথা বলি তাহলে আমি বলবো যে তারা হচ্ছে চাকমা ভাষার ভাষিক সম্প্রদায়। আমি যদি হচ্ছে মারমা ভাষায়, মারমাদের ভাষায় কথা বলি তাহলে মারমা ভাষিক সম্প্রদায়। আমি যদি বাংলা ভাষায় কথা বলি তাহলে সেটা হচ্ছে বাংলা ভাষিক সম্প্রদায়। তার মানে কি, একটি নির্দিষ্ট সম্প্রদায় যে ভাষায় কথা বলে সেই ভাষাটাকে বলা হচ্ছে ভাষিক সম্প্রদায়। তো বাংলা ভাষাটা বাঙালিরা কথা বলে, একটি নির্দিষ্ট ভাষিক সম্প্রদায়, একটি নির্দিষ্ট ভাষিক সম্প্রদায় যে ভাষাটায় কথা বলছে সেই ভাষাটা হচ্ছে বাংলা ভাষা। আমরা যে ভাষায় কথা বলছি সেই ভাষাটা হচ্ছে বাংলা ভাষার উদাহরণ। তো এই জায়গায় বাংলা ভাষা আমাদের বইতে দেখো বাংলা ভাষার কিছু রূপ এবং বৈচিত্র্য আছে তোমাদের বইতে। তো বাংলা ভাষার রূপ এবং বৈচিত্র্য মানে কোন জায়গায় কোন ধরনের ভাষা কি রকম ভাবে ব্যবহৃত হতে পারে সেই জিনিসটাকে বলা হচ্ছে রূপ এবং বৈচিত্র্য। তো সবার শুরুতে আলোচনাতে আমরা আসবো যে হচ্ছে উপভাষা। উপভাষা বলতে একটি দেশের ধরো হচ্ছে রাষ্ট্রভাষা মানে হচ্ছে যে ভাষাটাই একটি দেশের রাষ্ট্রভাষা মানে যে ভাষাটাই একজন মানুষ বা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ সবার ভাষা। মানে একটি দেশের ভিতরে অনেক ধরনের মানুষ বসবাস করতে পারে, তারা তো আর একই ভাষায় কথা বলতে পারে না, তাই না? তো একই ভাষায় যেহেতু কথা তারা বলতে পারে না, তো তাদের নিজেদের ভেতরে এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ে গেলে যারা যেন ভাষাগুলোকে বুঝতে পারে, তো এই নিজেদের ভাষাটাকে বোঝার জন্য তারা একটা কমন ভাষা সৃষ্টি করে। সেই কমন ভাষাটা হচ্ছে রাষ্ট্রভাষা। তো সেই কমন ভাষাটা হচ্ছে নির্দিষ্ট সম্প্রদায়ের ভিতরে অধিক সম্প্রদায়ের মানুষ যারা বসবাস করে তারাই হচ্ছে সেই কমন ভাষাটা ব্যবহার করে থাকে। তো এই কমন ভাষার বাইরেও
ছোট ছোট ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা যে ভাষায় কথা বলে সেই ভাষাগুলোকে বলা হচ্ছে উপভাষা বা ডায়ালেক্ট ভাষা। উপভাষা বা কি ভাষা? ডায়ালেক্ট ভাষা। কি ভাষা বলা হয়? ডায়ালেক্ট ভাষা। তো আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই আমাদের যারা হচ্ছে উপজাতি আছে বা উপজাতীয় ভাষা যেগুলো আছে সেই ভাষাগুলোকে কোন ভাষাগুলোকে বলা হচ্ছে। তারপর হচ্ছে প্রমিত ভাষা। এই প্রমিত ভাষার কথাটা হচ্ছে আমি এতক্ষণ তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে একটি নির্দিষ্ট জাতিসত্তা বা রাষ্ট্রের ভিতরে অনেক ধরনের জাতিসত্তা বসবাস করতে পারে, অনেক ধরনের ভাষা সম্প্রদায়ের মানুষ বসবাস করতে পারে। তো তারা সকলেই সকলের ভাষা বোঝার জন্য একটি নির্দিষ্ট ভাষাকে সিলেক্ট করে। ঠিক আছে, এই সিলেক্টেড ভাষাটাই হচ্ছে, সিলেক্টেড ভাষাটাকে বলা হচ্ছে প্রমিত ভাষা, বা যে ভাষাটা সকলেই সকল সম্প্রদায়ের মানুষজন বুঝতে পারবে এমন ধরনের ভাষা। আরেকটা হচ্ছে কথ্য ভাষা। কথ্য ভাষাটা হচ্ছে আমরা যারা মানুষ এই দেশে একটি নির্দিষ্ট দেশের গোষ্ঠীর ভিতরে বসবাস করছি তারা নিজেরাই নিজেদের ভিতরে কনভারসেশন ঠিক রাখার জন্য যে ভাষাটায় কথা বলবো, যে ভাষাটায় আমরা মনের ভাবটাকে প্রকাশ করব, যে ভাষাটা অন্য কেউ বোঝার দরকার নেই, আমার নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ বুঝলেই সম্ভব বা বোঝা যায়, সেই ভাষাটাকে বলা হচ্ছে যে কথ্য ভাষা। আরেকটা হচ্ছে ব্যক্তির ভাষা। আরেকটা কি ভাষা? ব্যক্তির ভাষা। তো এই ব্যক্তির ভাষাটা যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে আমি যদি আজকে ডাক্তার হই তাহলে আমাদের ডাক্তারের ভাষাটা একরকম হবে, আমি যদি ইঞ্জিনিয়ার হই ইঞ্জিনিয়ারের ভাষাটা একরকম হবে। এই যে ব্যক্তি সম্প্রদায় বা আমাদের পেশাদারিত্বের যে জায়গাটা, বা আমরা আমরা যারা টিচার আছি, যারা শিক্ষকতা পেশার সঙ্গে সম্পৃক্ত আছি, তারা কিন্তু আবার অন্য ভাষায় কথা বলে। তো সেক্ষেত্রে এই শিক্ষকতা পেশার ক্ষেত্রে ব্যক্তি ভাষাগুলো হচ্ছে এইরকম যে ডাক্তারেরা একরকম ভাষায় কথা বলে, ইঞ্জিনিয়ারিংয়েরা একরকম ভাষায় কথা বলে, শিক্ষকরা আরেক রকম ভাষায় কথা বলে থাকে। এই যে কথা বলার যে ধরন তা কিন্তু ডাক্তারের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে বা শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। এই যে কথা বলার ধরনটাকে বলা হচ্ছে ব্যক্তি ভাষার উদাহরণ। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিসের দিকে আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে সামাজিক ভাষা। তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা অবশ্যই আমি যখন পড়াচ্ছি তোমাদেরকে পড়ানোর সময় তোমাদের পাঠ্যপুস্তক যে বইটি আছে, পাঠ্যপুস্তক বইটি তোমরা স্ক্রিনের সামনে, তোমাদের নজরের সামনে, চোখের সামনে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবে। আমি তোমাদের বই থেকে সরাসরি আলোচনা করার চেষ্টা করছি। তো এই জায়গায় সামাজিক ভাষা যেটা আছে, সেই সামাজিক ভাষার ভিতরে বলা হচ্ছে যে একটি সমাজের ভিতরে অনেক ধরনের মানুষ বসবাস করতে পারে। তো অনেক ধরনের পেশার মানুষ বসবাস করতে পারে। কিছু মানুষ আছে উচ্চ শ্রেণী বলতে তাদের পেশাটা একটু উঁচু মানের, যেটাকে বলি আমরা শ্রেণী বৈষম্যের জায়গা থেকে বলতে পারি, উঁচু মানের যে যারা আছে তারা। আর নিচু শ্রেণীর মানুষ যারা হচ্ছে মজুরি খেটে যারা জীবন ধারণ করে, তাদেরকে বলা হচ্ছে যে উঁচু শ্রেণী। তো উঁচু শ্রেণীর মানুষজন তারা নিজেদের ভিতরে কনভারসেশন ঠিক রাখার জন্য, নিজের ব্যক্তিত্ব ঠিক রাখার জন্য, স্মার্টনেস দেখানোর জন্য যে ভাষাটায় কথা বলে সেই ভাষাটাকে বলা হচ্ছে যে উঁচু শ্রেণীর ভাষা বা সামাজিক ভাষার অন্তর্ভুক্ত। একটা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষজন যে ভাষায় কথা বলে সেই ভাষাটাকে বলা হচ্ছে আমাদের নিম্ন শ্রেণীর ভাষা। তো পেশাগত ভাষার দিকেও কিন্তু ওই একই ধরনের জিনিসগুলো আমরা খুঁজে পাচ্ছি, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের পেশাগত দিক থেকে যে ভাষাগুলোর কথা বলা হচ্ছে সেই ভাষাগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, আজকে তোমাদের হচ্ছে যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের যে বইটি আছে সেই বইটির প্রথম অধ্যায়ে বেশ কিছু অংশ আছে, যেটা হচ্ছে যে প্রথম ক্লাসে যেটা ছিল, প্রথম ক্লাসে আমরা ভাষা ও বাংলা ভাষার ভিতরে এই টপিকসগুলো নিয়ে আলোচনা করেছি, এবং দ্বিতীয় ক্লাসে আমরা হচ্ছে মাতৃভাষা ও বাংলা ভাষার পার্থক্য, ভাষার রূপ বৈচিত্র্যের ভিতরে উপভাষা, প্রমিত ভাষা, গদ্য ভাষা, ব্যক্তি ভাষা নিয়ে আলোচনা করেছি, এবং সামাজিক ভাষার ভিতরে উচ্চ শ্রেণীর ভাষা এবং নিম্ন শ্রেণীর ভাষা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, তোমরা আমাদের আজকের ক্লাসের মাধ্যম দিয়ে তোমাদের প্রথম অধ্যায়ের এই যে দুইটি অংশ আছে, এই দুইটি অংশ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, সেই প্রত্যাশা রেখেই আজকে আমার এই ক্লাসটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। তোমাদের মনের ভিতরে যদি ক্লাসটি করার পরে কোনো প্রকারের কোনো প্রশ্ন থেকে থাকে বা বুঝতে সমস্যা হয়, সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবার শুভকামনা, সবাইকে শুভকামনা জানিয়ে আমি আজকের ক্লাসে শেষ করছি। ধন্যবাদ।